আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে রেওয়ামিল। আজকে তার 5 নাম্বার পর্ব। তো আজকের পর্বে আমি আলোচনা করব এই রেওয়ামিল অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেই প্রশ্নটি সমাধান করব এই প্রশ্নটি 2019 সালে ঢাকা বোর্ডে আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে চলো শুরু করা যাক। এখন আমি উদ্দীপকটা পড়ব, তোমরা চাইলে আমার সাথে উদ্দীপকটা কি করতে পারো, মিলিয়ে নিতে পারো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা বোর্ড 2019 সালের 5 নাম্বার কোশ্চেনটাই বলছে রাজ্জাক ট্রেডার্সের 31শে ডিসেম্বর 2018 সালের খতিয়ানের উদ্বৃত্তগুলো নিম্নরূপ। আমরা সবাই জানি যে খতিয়ানের উদ্বৃত্ত থেকে কি করতে হয়, রেওয়ামিল প্রস্তুত করতে হয়। তারপরে দেখো এই জায়গায় অনেকগুলো হিসাবের নাম দেওয়া আছে। হাতে নগদ 1-1-18, তারপরে আছে কলকবজা 10% ব্যাংক ঋণ, বকেয়া ভাড়া, আসবাবপত্র, ব্যাংক জমা 1-1-18, সুনাম হাতে নগদ 31-12-18, লভ্যাংশ প্রদান, মূলধন, ক্রয়, বিজ্ঞাপন খরচ, প্রদেয় হিসাব, বিক্রয়, মজুত পণ্য 1-1-18, মজুত পণ্য 31-12-18, তারপরে আছে বিক্রয় বার্তা, ব্যাংক জমা 31-12-18, প্রাপ্য হিসাব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে খতিয়ানের উদ্বৃত্তগুলো। তো এই জায়গা থেকে তারা 3টা প্রশ্ন তোমাদেরকে সমাধান করতে বলছে। ক নাম্বার প্রশ্নটা বলছে যে সকল এন্ট্রি রেওয়ামিলে আসবে না তার মোট পরিমাণ। তো এখন আমি এই ক নাম্বারটা সমাধান করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, কোন এন্ট্রিগুলো রেওয়ামিলে আসে না এই নিয়ে বিস্তারিত আলোচনা আমি 3য় পর্বে করছি। যদি কোনো শিক্ষার্থী ওই 3য় পর্বটা না দেখে থাকো, আমি অনুরোধ করব ওই পর্বটা দেখে নিবা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় যেই এন্ট্রিগুলো আছে এই এন্ট্রিগুলোর মধ্য থেকে 3টা এন্ট্রি রেওয়ামিলে আসবে না। তো তোমরা মনে রাখবা, টাকা বস্তু কখনো রেওয়ামিলে আসে না। টাকা বলতে বোঝায় প্রারম্ভিক টাকা, বস্তু বলতে বোঝায় সমাপনী বস্তু, মানে সমাপনী মজুত পণ্য। তো দেখো যেই এন্ট্রিগুলোর কথা আমি বললাম, টাকা মানে প্রারম্ভিক টাকা। তো প্রারম্ভিক টাকা বলতে এই অঙ্কে আছে হাতে নগদ 1-1-18, তার মানে এটা 2018 সালের প্রারম্ভিক হাতে নগদ, এটা রেওয়ামিলে আসবে না। আরেকটা আসবে না ব্যাংক জমা 1-1-18, এটাও প্রারম্ভিক ব্যাংক জমা, এটাকে টাকা বোঝায়, এটাও রেওয়ামিলে আসবে না। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে গড়টা করবা, বিবরণ টাকা টাকা উপরে লিখে নিবা যে সকল এন্ট্রি রেওয়ামিলে আসবে না। তো এবার আসো, আসবে না কি, হাতে নগদ। তো আমি এই জায়গায় লিখে নিব হাতে নগদ। তো প্রিয় শিক্ষার্থীরা, হাতে নগদ কোনটা আসবে না, 1-1-18 যেটা মানে প্রারম্ভিক হাতে নগদ যেটা, ওইটা আসবে না। তো এটা কয় টাকা, এটা হচ্ছে 15,000 টাকা। তো আমি এই জায়গায় লিখে দিব 15,000। তারপরে আসো, আসবে না ব্যাংক জমা প্রারম্ভিক 12,000 টাকা। তো আমি এই জায়গায় লিখে নিব ব্যাংক জমা। এটাও প্রারম্ভিকটা আসবে না, আমি এই জায়গায় সালটা লিখে দিব, মানে তারিখটা 12,000 টাকা। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, আর কোনটা আসবে না, আর আসবে না হচ্ছে মজুত পণ্য। মজুত পণ্যের ক্ষেত্রে কিন্তু সমাপনী মজুত পণ্যটা রেওয়ামিলে আসে না। তো মজুত পণ্য হচ্ছে 28,000 টাকা। এটা আমি এই জায়গায় লিখে নিই মজুত পণ্য। একত্রিশ 12-18। তো দেখো মজুত পণ্য 31-12-18, তার মানে 18 সালের লাস্টে, তার মানে এটাকে সমাপনী মজুত পণ্য বলে। এটা হচ্ছে কয় হাজার, 28,000 টাকা। তাহলে মোট কয় টাকা আসে এটা আমরা এখন কি করব, ক্যালকুলেশন করব। তো চলো ক্যালকুলেশন করি। প্রথমে 15,000, তার সাথে যোগ করব 12,000, তার সাথে যোগ করব আমরা 28,000 টাকা। তাহলে আমাদের হবে 55,000 টাকা। তো এই 55,000 টাকা আমি এই জায়গায় লিখে দিব।
থেকে ক্লোজ করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো ক নম্বর প্রশ্নটা, যে সকল এন্ট্রি রেওয়া মিলে আসবে না তা কিভাবে আমি কি নির্ণয় করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে যেটা করব, রেওয়া মিলটা সমাধান করে দিব। আমি তোমাদেরকে গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় গ নাম্বার প্রশ্নটা বলছে যে একটি সঠিক রেওয়া মিল কী করো, প্রস্তুত করো। এই জায়গায় যে খতিয়ানের উদ্বৃত্তগুলো দেওয়া আছে, এই উদ্বৃত্তগুলো থেকে যেই এন্ট্রিগুলো রেওয়া মিলে আসবে না ওই এন্ট্রিগুলো নিয়ে আমি ক নাম্বারটা সমাধান করে দিছি। তো এখন বাকি যে এন্ট্রিগুলো আছে এই এন্ট্রিগুলো নিয়ে এখন একটি সঠিক এবং শুদ্ধ রেওয়া মিল কী করব, প্রস্তুত করব। তো প্রিয় শিক্ষার্থীরা, রেওয়া মিলের ঘর কিন্তু 5টি। তো দেখো আমি অলরেডি একটি রেওয়া মিলের ঘর এবং যেই এন্ট্রিগুলো রেওয়া মিলের ভিতরে আসবে ওই এন্ট্রিগুলোর নাম ক্রমিকভাবে মানে ধারাবাহিকভাবে লিখে রাখছি। এখন এই এন্ট্রিগুলো কোনটা ডেবিট দিকে যাবে আর কোনটা ক্রেডিট দিকে যাবে এইটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমরা প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখে নিবা, তারপরে সালটা লিখবা, তারপরে লিখবা রেওয়া মিল, ক্রমিক নং, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো দেখো ধারাবাহিকভাবে আমি এই এন্ট্রিগুলো এই জায়গায় লিখে রাখছি। এখন এই এন্ট্রিগুলো কোনটা ডেবিট দিকে যাবে অথবা কোনটা ক্রেডিট দিকে যাবে, কেন যাবে এইটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো হিসাব কয় প্রকার, 5 প্রকার। একটা রেওয়া মিলের ভিতরে 5 ধরনের হিসাব আছে: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয়। তো এই 5 ধরনের হিসাবকে সংক্ষেপে তোমরা মনে রাখার জন্য 2টা শব্দ ব্যবহার করবা। একটা হচ্ছে সব, সতে সম্পদ, বতে ব্যয়। এই সব কথাটা রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। আর বাকি 3টা হিসাব আয়, দায়, মালিকানা সত্ত্ব, এটাকে মনে রাখার জন্য একটা শব্দ ব্যবহার করছি আমরা আদম, এটা রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে। তো এই 2টা শব্দ দ্বারা 5টা হিসাব তোমরা মনে রাখবা। সব কথাটা রেওয়া মিলের ডেবিট দিকে বসবে আর আদম কথাটা রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে। সব মানে কি, সম্পদ আর ব্যয়। আদম মানে হচ্ছে আয়, দায়, মালিকানা সত্ত্ব। তবে এই জায়গায় একটা কথা আছে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আদমের ম মানে কিন্তু মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের উপাদান 4টা: মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তো এই 4টা উপাদানের মধ্যে যেই 2টা উপাদান মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে ওই 2টা উপাদান, যেমন মূলধন আর আয়, এই 2টা ক্রেডিট দিকে বসবে। আর বাকি 2টা উপাদান, যেই 2টা উপাদান মালিকানা সত্ত্বকে হ্রাস করে, উত্তোলন আর ব্যয়, ওই 2টা উপাদান রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা শুরু করা যাক। তো দেখো প্রথমে হাতে নগদ ছিল প্রারম্ভিক, এটা তো রেওয়া মিলে আসবে না, এটা ক নম্বরে আমরা করে ফেলছি। তো এরপরে দেখো আছে কল কবজা 42,000 টাকা। কল কবজা এটার মানে কি? কল কবজা মানে হচ্ছে যন্ত্রপাতি, যন্ত্রপাতির আরেকটা নাম হচ্ছে কল কবজা। তো কল কবজা এটা আমাদের জন্য সম্পদ, এটা সবের ভিতরে পড়ে, তাহলে এটা রেওয়া মিলের কোথায় বসবে? ডেবিট দিকে বসবে। তো চলো কল কবজার টাকাটা আমরা ডেবিট দিকে বসাই দিই 42,000। আমি এই জায়গায় লিখে ফেললাম 42,000 টাকা, কারণ এটা আমার জন্য সম্পদ। তারপরে আসো 10% ব্যাংক ঋণ, এই যে ঋণ, এটা আমার জন্য একটা দায়, তার মানে দায় আদমের ভিতরে পড়ে, এটা ক্রেডিট দিকে বসবে। তো দায় মানে এটা ক্রেডিট দিকে বসবে রেওয়া মিলের। তো ব্যাংক ঋণ হচ্ছে 10,000 টাকা। তো আমরা এই 10,000 টাকা কোথায় লিখবো? ক্রেডিট দিকে। তো চলো আমরা লিখে ফেলি 10,000 টাকা ক্রেডিট দিকে। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, বকেয়া ভাড়া। এই ভাড়া এটা আমাদের জন্য একটা ব্যয়, বাট ভাড়া যদি বকেয়া থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে খরচ বকেয়া। আর খরচ বকেয়া মানে হচ্ছে আমাদের জন্য দায়। তো সকল দায় রেওয়া মিলের কোথায় বসে? ক্রেডিট দিকে বসে, কারণ এটা আদমের ভিতরে আছে এই যে দায়। তাহলে বকেয়া ভাড়া কয় টাকা? 2,000 টাকা। এটাও আমরা ক্রেডিট দিকে বসিয়ে দিব। তো চলো এই 2,000 টাকা আমরা কোথায় বসিয়ে দিব? ক্রেডিট দিকে। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, আছে আসবাবপত্র। এই যে আসবাবপত্র এটা আমাদের জন্য একটা সম্পদ। যত প্রকার সম্পদ আছে সকল সম্পদ রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। যত প্রকার সম্পদ আছে, সেটা স্থায়ী সম্পদ হোক, চলতি সম্পদ হোক, দীর্ঘমেয়াদী সম্পদ হোক, এবং সেটা অস্পর্শনীয় সম্পদ হোক, ভুয়া সম্পদ হোক, যত প্রকার সম্পদ আছে সব সম্পদ রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। তো আসবাবপত্র কয় টাকা? 10,000 টাকা। এটা আমরা কোথায় বসাই দিব? ডেবিট দিকে বসাই দিব। তো চলো আমরা বসাই দিই ডেবিট দিকে, কারণ এটা সবের ভিতরে পড়ে। তারপরে সুনাম, সুনাম এটাও আমাদের জন্য একটা অস্পর্শনীয় সম্পদ, এটাও ডেবিট দিকে বসবে। তো সুনাম কয় টাকা? সুনাম হচ্ছে 10,000 টাকা। তাহলে এটাকেও আমরা ডেবিট দিকে লিখে দিব।
তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, হাতে নগদ। তো এই অঙ্কে দুইটা হাতে নগদ ছিল, একটা প্রারম্ভিক হাতে নগদ। এই প্রারম্ভিক হাতে নগদ রেওয়া মিলে আসে না, কিন্তু সমাপনী হাতে নগদ এটা কিন্তু রেওয়া মিলে আসবে। এই যে দেখো হাতে নগদ 31, 12, 18 এটা সমাপনী, আর সমাপনী হাতে নগদ এটা আমাদের জন্য চলতি সম্পদ। যেহেতু এটা চলতি সম্পদ, তো আমরা সবাই জানি সম্পদ রেওয়া মিলের কোথায় বসে? ডেবিট দিকে বসে। তাহলে দেখো হাতে নগদ কয় হাজার? 8,000 টাকা আমরা ডেবিট দিকে বসাই দিব। তো চলো আমরা লিখে ফেলি 8,000 টাকা। তারপরে আসো আছে লভ্যাংশ প্রদান। এই যে লভ্যাংশ প্রদান করছি, এই জায়গায় আমরা লভ্যাংশ প্রদান করছি, মানে প্রতিষ্ঠান লভ্যাংশ দিছে। তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য কি আয় নাকি ব্যয়? অবশ্যই প্রতিষ্ঠানের জন্য এটা ব্যয়, যেহেতু আমরা প্রদান করছি। যদি এই জায়গায় বলা থাকতো লভ্যাংশ প্রাপ্তি, তাহলে এটা আমাদের জন্য আয় হইতো। যেহেতু এই জায়গায় প্রদান বলছে, তাহলে বুঝে নিতে হবে এটা আমাদের জন্য ব্যয়। তো সকল ব্যয় রেওয়া মিলের ডেবিট দিকে বসে। এই যে ব্যয় ডেবিট দিকে বসে। তো লভ্যাংশ প্রদান 5,000 টাকা আমরা ডেবিট দিকে লিখে দিব। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, আছে মূলধন। মূলধন কয় টাকা? মূলধন হচ্ছে 75,000 টাকা। আমরা সবাই জানি মূলধন এটা আদমের ভিতরে পড়ে, আর মূলধন মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। তো মালিকানা সত্ত্বকে যেই উপাদানগুলো বৃদ্ধি করে, মানে যেই এন্ট্রিগুলো বৃদ্ধি করে, ওইটা রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। তাছাড়াও আমরা সবসময় জানি যে মূলধন হিসাব বিজ্ঞানের কোথায় বসে? ক্রেডিট দিকে বসে। তো মূলধন 75,000 টাকা আমরা লিখিয়ে দিব 75,000 টাকা ক্রেডিট দিকে। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, আছে ক্রয়। আমরা জানি ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। তো ব্যয় কোথায় বসবে? অবশ্যই রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। কয় হাজার টাকা? 50,000 টাকা। তাহলে ক্রয়ের টাকাটা আমি বসাই দিব 50,000 ডেবিট দিকে। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, আছে বিজ্ঞাপন খরচ। এই জায়গায় খরচ বলেই দিছে, খরচ করলে কি হয়? ব্যয় হয়। আর ব্যয় কোথায় বসবে? ডেবিট দিকে বসবে। তো বিজ্ঞাপন খরচ কয় হাজার? 5,000, এটা আমরা ডেবিট দিকে বসাই দিব। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, প্রদেয় হিসাব। এই যে প্রদেয় হিসাব, এটা কি আগে তোমাকে বুঝতে হবে। প্রদেয় হিসাব হচ্ছে পাওনাদারের আরেকটা নাম। এই প্রদেয় মানে আমরা এখনো দেই নাই, দিব, মানে আমরা কাকে টাকা দেই? পাওনাদারকে টাকা দেই। তো প্রদেয় হিসাব এটা আমাদের জন্য একটা দায়। কেন? কারণ আমরা পাওনাদারকে টাকা দিব, যতক্ষণ পর্যন্ত টাকা না দিব ততক্ষণ পর্যন্ত ওই পাওনাদারের নিকট আমি দায়বদ্ধ। তাহলে দায় সবসময় কোথায় বসে? ক্রেডিট দিকে বসে। প্রদেয় হিসাব 15,000 টাকা। তো আমরা লিখে দিব প্রদেয় হিসাব 15,000 টাকা। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, আছে বিক্রয়। আমরা জানি বিক্রয় করলে কি হয়? আয় হয়। তো আয় সবসময় কোথায় বসবে? রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে। তো বিক্রয় কয় টাকা? বিক্রয় হচ্ছে 70,000 টাকা। তো চলো আমরা এটা ক্রেডিট দিকে বসাই দিই 70,000 টাকা। বিক্রয় করলে আয় হয়, আয় সবসময় কোথায় বসবে? ক্রেডিট দিকে বসবে। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, বিক্রয়ের পরে আছে মজুদ পণ্য। তো মজুদ পণ্য বলতে এই অঙ্কে দুইটা মজুদ পণ্য আছে, একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, আর একটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। তো সমাপনী মজুদ পণ্য তো রেওয়া মিলে আসে না, আসবে কোনটা? প্রারম্ভিক মজুদ পণ্য। এই যে দেখো 1/1/18। তো প্রারম্ভিক মজুদ পণ্য এটা আমাদের জন্য কি? এটা আমাদের জন্য মুনাফা জাতীয় ব্যয়। তাহলে ব্যয় সবসময় কোথায় বসবে? ডেবিট দিকে বসবে। তো মজুদ পণ্যের টাকাটা হচ্ছে 10,000 টাকা, আমরা ডেবিট দিকে লিখে দিব 10,000 টাকা। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, আছে বিক্রয় বার্তা। মনে রাখতে হবে একটা কথা, বিক্রয় বার্তা এটা হচ্ছে আমাদের জন্য বিপরীতমুখী একটা আয়। মানে বিক্রয় যেহেতু আমাদের জন্য আয়, তাহলে বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা এগুলো আমাদের জন্য বিপরীতমুখী আয় অথবা আয় হ্রাস, যেটা আমরা ধরি। তো বিক্রয় যেহেতু ক্রেডিট দিকে বসছে, এই জন্য বিক্রয় বার্তা কথাটা ডেবিট দিকে বসবে। তো বিক্রয় বার্তা কয় টাকা? 2,000 টাকা, এটা আমরা ডেবিট দিকে লিখে দিব। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, আছে ব্যাংক জমা 31, 12, 18। তো এই যে ব্যাংক জমা এটা কিন্তু সমাপনী ব্যাংক জমা। প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়া মিলে আসে না, কারণ এটা প্রা টাকা। বাট সমাপনী ব্যাংক জমা এটা রেওয়া মিলে আসবে, কারণ এটা আমাদের জন্য চলতি সম্পদ। আর সম্পদ সবসময় কোথায় বসবে? ডেবিট দিকে বসবে। তো কয় টাকা? 20,000 টাকা আমরা ডেবিট দিকে লিখে দিব। তো চলো আমরা এই জায়গায় লিখে দিই 20,000 টাকা। তারপরে লাস্ট একটা এন্ট্রি আছে, দেখো প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব মানে হচ্ছে দেনাদারের আরেকটা নাম। প্রাপ্য মানে পাবো, তো আমরা কার কাছে পাই? দেনাদারের কাছে পাই। তাহলে প্রাপ্য হিসাব এটা আমাদের জন্য একটা চলতি সম্পদ। আর সম্পদ সবসময় রেওয়া মিলের কোথায় বসবে? ডেবিট দিকে বসবে। কয় টাকা? 10,000 টাকা। তাহলে আমরা এই 10,000 টাকার জায়গায় কি করব? লিখে দিব।
তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের যেহেতু আর কোনো এন্ট্রি বাকি নাই, সবগুলো এন্ট্রি আমরা লিখছি। এখন আমরা দুই পক্ষের যোগফল সমান করব। তো আমরা একটা দাগ দিব। তো এবার আসো এই ডেবিট দিকের টাকাগুলো আমরা যোগ করি। তো চলো, প্রথমে আছে 42,000 আর এই জায়গায় 10,000। প্রথমে আমি লিখলাম 42,000, তারপরে 10,000, তারপরে আবার 10,000, তার সাথে যোগ করব 8,000, তার সাথে যোগ করব 5,000, তারপরে 50,000 আর 5,000 একসাথে আমরা যোগ করে ফেলি 55,000, তারপরে 10,000 আর 2,000 আমরা 12,000 একসাথে যোগ করি, তারপরে 20,000 10,000 আমরা 30,000 একসাথে যোগ করব। তাহলে আমাদের হবে 1,72,000 টাকা। তো আমি এই জায়গায় লিখে দিব 1,72,000। এটাকে ক্লোজ করে দিব প্রিয় শিক্ষার্থীরা। ক্লোজ করার পর এবার আসো আমরা এই পাশের টাকাগুলো যোগ করব। এই পাশের টাকাগুলো যোগ করি। প্রথমে 10,000 2,000 12,000 একসাথে আমরা যোগ করি, তারপরে 75,000, তারপরে 15,000, তারপরে 70,000। তাহলে এই পাশে আমাদের হবে 1,72,000 টাকা। তো আমি এটা এই পাশে লিখে দিব। লিখার পর আমি এটাকে কি করে দিব? ক্লোজ করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, দুই পক্ষের যোগফল কিভাবে আমরা সমান করলাম। রেওয়া মিলের দুই পক্ষের যোগফল কি করতে হবে? সমান করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো কিভাবে রেওয়া মিল প্রস্তুত করতে হয়, আশা করি তোমরা বুঝতে পারছো। তো তারপরেও যদি তোমাদের মধ্যে কেউ না বুঝে থাকো, অবশ্যই তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।